নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওপর যে সিরিজ আমরা শুরু করেছি বিগত বছরের কোশ্চেনপত্র নিয়ে, তারই আজকে সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম স্টাফ অফিসার কাম ইন্সপেক্টর যে এক্সামটি হয়েছিল 2021 সালে ফেব্রুয়ারি মাসে, তার 50টা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যানালাইসিসের ভাবেই করেছি। তোমরা যদি ভিডিওটা দেখে না থাকো, একবার গিয়ে ওটা দেখে নাও, সেটা আমাদের লিস্টেই তোমরা পেয়ে যাবে। আজকে আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2019 সালে, যেটা হয়ে গেছে। এখানেও সেই সেম 50টা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। তো এটাই হচ্ছে প্যাটার্ন, 50টা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে থাকবে এই সেকশনটা। তো প্রত্যেকটা আমরা অপশন ধরে ধরে আলোচনা করবো। যদি কোনো অপশনের ক্ষেত্রে একটু ডিটেলস বলার থাকে সেটাও আমরা বলবো। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু নিজস্বভাবে কোনো অ্যান্সার কি বের করে না, তাই আমরা কয়েকটা কোশ্চেনে কিছু কনফিউশন পাবো। তো সেটা তোমরা, তোমাদের কোনো মতামত থাকলে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটা শেষ অবধি দেখো, ভালো লাগলে লাইক করবে এবং নিজের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। তো চলো আজকে আমরা শুরু করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্সপেক্টর 2019 সাব ইন্সপেক্টর 2019 সালের প্রথম কোশ্চেন দিয়ে। কোশ্চেন নাম্বার 1, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? কোনটি একক নয় বলেছে? কুলম, সিমেন, ওহম, অ্যাংস্ট্রম। সো এখানে অ্যান্সার হচ্ছে অ্যাংস্ট্রম। বাকিগুলো যদি আমরা ধরি, কুলম হচ্ছে ইলেকট্রিক্যাল চার্জের একক, সিমেন হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টেন্সের একক, অ্যান্ড ওহম হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধের একক। আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, প্যারিস, জেনেভা। এখানে অ্যান্সার জেনেভা, ডি। বাকিগুলো যদি আমরা একটু দেখে নিই, নিউ ইয়র্কে আমরা ইউনাইটেড নেশন এবং ইউনিসেফের হেডকোয়ার্টার পাবো। ওয়াশিংটন ডিসিতে আমরা পাবো ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর হেডকোয়ার্টার, এবং প্যারিসে আমরা পাবো ইউনেস্কোর হেডকোয়ার্টার। সো এখানকার অ্যান্সার কিন্তু ডি, জেনেভা। ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুন, সিমলা, লখনউ, ভোপাল। অ্যান্সার দেরাদুন। গরুর দুধ নিম্নোক্ত কোন ভিটামিনে সমৃদ্ধ? ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন এ। অ্যান্সার ভিটামিন বি। এক্ষেত্রে বলে রাখি, ভিটামিন বি আর ভিটামিন ডি নিয়ে অনেক কনফিউশন আছে, নানা মুনি নানা মত দিয়ে থাকে। তো আমার ধারণা, এখানে আমি আমার মতটা বলছি, ভিটামিন বি হবে অ্যান্সার। কারণ ভিটামিন বি শুধু বি নয়, বি এর আন্ডারে অনেকগুলো আরও ক্যাটাগরি আছে, B3, B5, B6, এই সমস্ত ভিটামিনই এখানে আছে। এবং পার্সেন্টেজ ওয়াইজ যদি আমরা দেখতে যাই, ভিটামিন বি এর পার্সেন্টেজ ভিটামিন ডি এর তুলনায় বেশি থাকে। তো যেহেতু ভিটামিন বি এর পার্সেন্টেজটা বেশি থাকছে ভিটামিন ডি এর তুলনায়, সেই জন্য আমরা ধরে নিচ্ছি গরুর দুধে ভিটামিন বি বা বি কমপ্লেক্স ভিটামিন বেশি থাকে। তো আমি কিন্তু এই সেন্সে অ্যান্সার করছি, কোথাও এটা ভিটামিন ডিও অ্যান্সার দেখতে পারো। তো আমি জাস্ট আমার লজিকটা বললাম, আমি কী সেন্সে ভিটামিন বি অ্যান্সার করলাম। এরপর আমরা আসি কোশ্চেন নাম্বার 5, কুঞ্জরানী দেবী নামটি জড়িত বক্সিং, ভারোত্তোলন, সাঁতার, তীরন্দাজি। অ্যান্সার ভারোত্তোলন। তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারবে এই মহিলা ভারোত্তোলনের জন্য, কারণ আমাদের ইন্ডিয়ান মহিলারা ভারোত্তোলনে যথেষ্ট ফেমাস। এক্ষেত্রে একটা সেকশন আমি লাস্ট দিন হয়তো মিস করে গেছিলাম, কারণ যে এরকম ভিটামিন বা এই সেকশনটা যেরকম ইম্পর্টেন্ট, সেরকম এই ট্রেন্ডটা দেখা গিয়েছিল যে একটা নাম জিজ্ঞাসা করে নিচ্ছে কোনো প্লেয়ারের, উনি কোন খেলার সঙ্গে যুক্ত, বা একটা খেলার নাম দিচ্ছে, নিচে প্লেয়ারের অপশান থাকছে যে এই খেলার সাথে নিচেদের যারা আছে তাদের মধ্যে কে যুক্ত। তো রিসেন্টলি যে প্লেয়াররা থাকবে এবং যে খেলার নাম থাকবে, সেইটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে, মানে প্লেয়ার এবং সেই কোন খেলার সাথে জড়িত, এটা কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে। ভারতের আয়কর হল অপ্রত্যক্ষ প্রগতিশীল, অপ্রত্যক্ষ আনুপাতিক, প্রত্যক্ষ প্রগতিশীল এবং প্রত্যক্ষ আনুপাতিক ট্যাক্স। মানে কোনটাই আমাদের ইনকাম ট্যাক্সটা কোন টাইপের ট্যাক্স। সো যদি আমরা বলি প্রত্যক্ষ ও প্রগতিশীল, এর ইংলিশ টার্ম যেটা হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ। সো আমরা ইনকাম ট্যাক্সটা ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে, আর প্রগতিশীল মানে প্রোগ্রেসিভ ট্যাক্স, সেইটা আমাদের ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে ট্যাক্স বাড়বে। আমি যদি 5,000 ইনকাম করি, আমার যা ট্যাক্স হবে, আমি যদি 10,000 ইনকাম করতে থাকি, তার থেকেও বেশি ট্যাক্স লাগবে। মানে আমার ইনকামের সঙ্গে সঙ্গে ট্যাক্স বাড়তে থাকবে। বাট মজার বিষয়, 10,000 5,000 কোনো ট্যাক্স লাগে না, সেটা 5 লাখ বা 10 লাখসের স্ল্যাবে যখন ঢুকবে তখন সেটা ট্যাক্স লাগে, তার আগে অবধি ট্যাক্সের কোনো চাপ নেই। তো অ্যান্সারটা মার্ক করতে ভুলে গেছি, এক সেকেন্ড। অ্যান্সার সি, এটা বি। ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হলো 5516.6 কিলোমিটার, 3316.6 কিলোমিটার, 4516.6 কিলোমিটার, 7516.6 কিলোমিটার।
এবার এখানে অ্যান্সার হচ্ছে ডি। বাট তাতে বলে রাখি, উপকূল রেখার দৈর্ঘ্য এখানে দুটো সেন্সে আছে। একটা হচ্ছে মেনল্যান্ড, ইন্ডিয়ার যে মেনল্যান্ড তার যে উপকূল রেখা, এবং তার সাথে যে আইল্যান্ডগুলো আছে তাদের। সো আইল্যান্ড আর মেন এই দুটো মিলিয়েই হচ্ছে 7516.6 কিলোমিটার। আর যদি বলে অনলি মেনল্যান্ডে কত, সেটা 6100 সামথিং একটা ডিজিট আছে, এত কিলোমিটার। সো এটা হচ্ছে অনলি মেনল্যান্ড, অ্যান্ড এইটা আর পুরোটা যেটা 7000, প্রায় 7500, সেটা হচ্ছে পুরো ইন্ডিয়ার কোস্ট লাইন, মেনল্যান্ড প্লাস আইল্যান্ড মিশিয়ে। 8, নিম্নোক্ত কোন নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, নিম্নোক্ত কোনটি নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ? ইউক্যারিওটিক, রাইজোবিয়াম, প্রোক্যারিওটিক অ্যান্ড অ্যাজোটোব্যাক্টর। এটাও সেই একটা কনফিউজিং কোশ্চেন। রাইজোবিয়াম অ্যান্ড অ্যাজোটোব্যাক্টর তোমরা দুটোই পাবে। এবার এখানে কোনটা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিয়েছে সে ব্যাপারে আমি নিশ্চিত নয়। এবার অ্যাজোটোব্যাক্টরও হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া, অ্যান্ড রাইজোবিয়ামের স্পেসিফিক একটা স্পেশালিটি হচ্ছে এটাই যে রাইজোবিয়াম যে মটর গাছের যে গোড়ায় থাকে, এবং এ সিম্বায়োসিসে কাজ করে, মানে এ অ্যাকচুয়ালি ক্ষতি করে না। তো সে একসঙ্গে ওর গ্রাহক বা হোস্ট যে আছে, হোস্টের সাথে সহবস্থান করে। তো রাইজোবিয়ামে এটাই সেন্স। বাট সম্ভবত রাইজোবিয়াম শুধুমাত্র মটর গাছেই থাকে, বাট অ্যাজোটোব্যাক্টর কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই থাকে, মানে এ একজন স্পেসিফিক নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। তো এখানে অ্যান্সার কিন্তু কনফিউজিং। যদি আমার সেন্সে আসে, আমার নিজস্ব মতামতে এটাকে আমি অ্যাজোটোব্যাক্টরই করবো। অ্যান্ড কেউ যদি রাইজোবিয়াম বলে তো সেটাও ঠিক, কারণ দুটোই কিন্তু নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। অ্যান্ড অ্যাজোটোব্যাক্টর আরেকটা ক্যারেক্টার হচ্ছে এটা অ্যারোবিক ব্যাকটেরিয়া, মানে অক্সিজেনের সাহায্য নিয়ে মানে বায়ু থেকে নাইট্রোজেন নিয়ে সেটাকে উদ্ভিদের মধ্যে ট্রান্সফার করে। এবং রাইজোবিয়ামের ফাংশনও সেম, বাট রাইজোবিয়াম থাকে একমাত্র আমাদের মটর গাছ বা মটর জাতীয় উদ্ভিদে। সো এই দুটো কোশ্চেন আমি বলে রাখলাম। আগে আমরা আরও কোশ্চেন পাবো, যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো অ্যান্সার কি নেই, সেই জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়। সো এক্ষেত্রে যেন কেউ মারামারি করতে শুরু করো না, এটা ঠিক এটা ভুল, দুটোই ঠিক হতে পারে এখানে, বাট কোনটা যে অ্যান্সার নিয়েছে সেটা জানা এখনও যায়নি। 7, নিম্নোক্ত যে কণাটি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে? ক্রোমাটোফোর, লিউকোপ্লাস্ট, ক্রোমাটোপ্লাস্ট অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। অ্যান্সার ডি, ক্লোরোপ্লাস্ট। এখানে লিউকোপ্লাস্ট যেটা আছে সেটা উদ্ভিদের রঙের জন্য দায়ী, যেটা করলে রঞ্জক বা কালারের জন্য দায়ী, বিভিন্ন কালার যেগুলো হয় তার জন্য লিউকোপ্লাস্ট দরকার বা প্লাস্টিড। পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো গোবি, থর, সাহারা, আটাকামা। এখানে অ্যান্সার আটাকামা। আটাকামা হচ্ছে সাউথ আমেরিকার একটি মরুভূমি, যেটা চিলি আর পেরু বর্ডার লাইনে, বা চিলি অ্যান্ড পেরু দুটো মিশিয়ে আটাকামা। সাহারা তো আফ্রিকা, থর আমাদের লোকাল ছেলে, আমাদের লোকাল মরুভূমি, অ্যান্ড গোবি যেটা আছে মঙ্গোলিয়া, মানে মেনলি বেশিরভাগটা মঙ্গোলিয়া এবং চায়না, এই দুটো পার্ট নিয়ে হচ্ছে আমাদের গোবি ডেজার্ট। অ্যান্ড অ্যান্সার কিন্তু এখানে আটাকামা। অনেকে কনফিউশনে গোবি ভাবতে পারে, বাট অ্যান্সার ডি, আটাকামা। 9, প্যালিওন্টোলজি নিম্নলিখিত কোন বিষয়ের অধ্যয়ন? উদ্ভিদ ও প্রাণী জীবাশ্ম, আগ্নেয়গিরি, শিলা এবং বায়ুমণ্ডল। এখানে অ্যান্সার হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী জীবাশ্ম। এখানে যদি আমরা বাকি কয়েকটা অপশন, যদি পেট্রোলজি, শিলার যেটা আছে সেটা হচ্ছে পেট্রোলজি। পেট্রোলজি হচ্ছে যে শিলা নিয়ে যে স্টাডিটা আছে সেটা হচ্ছে, বা রক নিয়ে যে স্টাডিটা সেটা হচ্ছে পেট্রোলজি। অ্যান্ড বায়ুমণ্ডল হচ্ছে মেটেরিওলজি, নট মেটেরিওলজি হচ্ছে বায়ুমণ্ডল নিয়ে যে আমরা, বা অ্যাটমসফিয়ার নিয়ে যে স্টাডিটা হয় সেটা হচ্ছে মেটেরিওলজি। নিউটনের প্রথম গতিসূত্রটি পরিচিত হয়েছে স্থির নীতি, আপেক্ষিকতার মূলনীতি, জড়তার মূলনীতি এবং কার্যকরিতার নীতি। তো এখানে আমরা যে ইনার্শিয়া পাই, যেখানে একটা কোনো বস্তু যখন স্থির হতে যায় তার কন্ডিশন হচ্ছে সে স্থির থাকতে যায়, যতক্ষণ না আমরা হালকা কোনো রকম বল দিচ্ছি সে সেখান থেকে মুভ করবে না। তো এটাই হচ্ছে ইনার্শিয়াল ল। অ্যান্ড আমরা যদি প্রথম বাকি কটাটা দেখে নিই, আপেক্ষিকতা যেটা প্রিন্সিপাল অফ রিলেটিভিটি, সেটা আমাদের আইনস্টাইন দাদু দিয়েন। স্থির নীতি, এটার ইংলিশ টার্ম হচ্ছে কনসিস্টেন্সি প্রিন্সিপাল, এটা ফ্রয়েডের একটা নীতি। নিচে যেটা আছে কার্যকারিতা নীতি, ক্যাজুয়ালিটি প্রিন্সিপাল, এটা কিছুটা অ্যারিস্টটল এটাকে নিয়ে বলেছিলেন। অ্যান্ড স্থির নীতি বা কনস্ট্যান্সি প্রিন্সিপাল, এটা আমাদের ফ্রয়েড বলেছিলেন, অ্যালফ্রেড ফ্রয়েড। অনেকটা কিছু সাইকোলজিক্যাল থ্রিলারও সম্ভবত ওনার লেখা আছে, মেনলি সাইকোলজিক্যাল কিছু রাইটিং নিয়ে উনি বেশ ফেমাস। 11,
জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল 28 জুলাই 1914, 24 জুলাই 1935, 13 এপ্রিল 1919, 16 অক্টোবর 1905। এখানে অ্যান্সার সি, 13 এপ্রিল 1919। আগেরটা কি মার্ক করা ছিল তাও বলে দিই, এটা হচ্ছে উদ্ভিদ প্রাণী, অ্যান্ড এটার অ্যান্সার জড়তার মূলনীতি। নেক্সট আমরা আসি, একবার রিপিট করে নিই। এটার অ্যান্সার ছিল 13 এপ্রিল। এখানে একটা জিনিস খুব ভালো করে বলে রাখি, এই দুটো ডেট প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, জাস্ট এরকম ডাইরেক্ট ডেট তুলে দেবে। একটা হচ্ছে জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড 13 এপ্রিল, আর 16 অক্টোবর আমাদের যেটা হয়েছিল পার্টিশন অফ বেঙ্গল, বেঙ্গল পার্টিশন হয়েছিল 16 অক্টোবর 1905, যখন কার্জন ছিল। পরে তো কার্জন টাটা বাই বাই হয়ে গেল পার্টিশন করে দিয়ে, কারণ যথেষ্ট বাওয়াল শুরু হয়ে গেছিলো বেঙ্গলে। 28 জুলাই 1940, এই টাইমে মোটামুটি ওয়ার্ল্ড ওয়ার ওই শুরুর দিকে ছিল, প্রায় লেগেও গেছিলো। 1935 এই ডেটটা স্পেসিফিক আমি কি সেরকম কিছু না, অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এসেছিল। এইটাই ছিল মেনলি আমাদের 1935কে আমরা হিস্ট্রিতে যেভাবে চিনি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রাজ্যসভা দ্বারা, সংসদের সদস্য এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা, সংসদের সদস্য দ্বারা এবং লোকসভা দ্বারা। এখানে আমাদের অ্যান্সার হবে অপশন বি, সংসদের সদস্য দ্বারা এবং রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা। একমাত্র রাজ্যসভাও নির্বাচন করবে না আমাদের রাষ্ট্রপতিকে, একমাত্র পার্লামেন্ট মানে লোকসভা নির্বাচন করবে না। তো সেই ক্ষেত্রে পার্লামেন্টের মেম্বাররাও থাকবে, প্লাস আমাদের যে এমএলএরা আছে, আমাদের লোকাল দাদা দিদিরা থাকবেন এমএলএ, তারাও কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে যথেষ্ট ভূমিকা নেবেন। অ্যান্ড লোকসভা যেহেতু বললাম, শুধু লোকসভাও না, শুধুমাত্র রাজ্যসভাও না, অ্যান্ড সংসদ সদস্য বলতে গেলে এটা শুধু পার্লামেন্ট মানে প্লাস লোকসভা প্লাস রাজ্যসভা। তো এমন নয় যে শুধুমাত্র লোকসভা এবং রাজ্যসভায় নেবে, তার সাথে এমএলএ আমাদের লোকাল দাদা দিদিরাও যাবে কিন্তু আমাদের রাষ্ট্রপতিকে চুজ করতে। 13, বীরবলের আসল নাম কি? এটা ডাইরেক্ট হিট, মহেশ দাস। হীরা শক্ত হওয়ার কারণ? এ, এটি কার্বন পরমাণুর সমন্বয়ে গঠিত, ঠিক আছে। বি, সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন ও ব্যালেন্স। অ্যাকচুয়ালি এটা একটু টাইপের খুব বড় রকম মিস্টেক হয়ে গেছে, কারণ এখান থেকে ওয়ার্ডটা ঠিক সেন্সই আসছে না। এটা অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ড হবে। তো অ্যাকচুয়ালি সমস্ত 4টি ভ্যালেন্স ইলেকট্রন ও কোভ্যালেন্ট বন্ড প্রতিটি কার্বন পরমাণু আবদ্ধ থাকার জন্য হীরা শক্ত হয়। এটি একটি দ্বৈত পরমাণু, এটি পোড়ানো যায় না। সো অপশন সিডিকে একদম জাস্ট একটা বাজে অপশন। দ্বৈত অণু নয় এবং একে পোড়ানো যায় না, এটা কোনো যুক্তি নয়। কার্বন পরমাণুর সমন্বয়ে গঠিত, এটা তো ঠিকই আছে, বাট সবথেকে ভ্যালিড অপশন হচ্ছে বি। সমস্ত চারটি যে সমস্ত 4টি ভ্যালেন্স এবং কোভ্যালেন্ট বন্ড দ্বারা যে প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ, এটাই হচ্ছে এর মেইন রিজন। এখন আমরা নেক্সটে যাই। লোকসভায় 0 আওয়ারের সর্বাধিক সময়কাল কত? 60 মিনিট, অনির্দিষ্টকাল, 2 ঘন্টা, 30 মিনিট। অ্যান্সার হচ্ছে 60 মিনিট। আমাদের মূলত 12 থেকে 1টা অবধি থাকে 0 আওয়ার, অ্যান্ড এই 1টা পর 1টা থেকে 2টো অবধি, 1টা 2টো অবধি বাবুদের খাওয়া দাওয়া মানে লাঞ্চ আওয়ার থাকে। সো 0 আওয়ার হচ্ছে যেখানে ইম্পর্টেন্ট কোনো ইস্যু নিয়ে আমরা আলোচনা করি, কোশ্চেন আওয়ার হয় 12টা অবধি, অ্যান্ড 12টা থেকে 1টা অবধি চলে 0 আওয়ার, অ্যান্ড তারপর বাবুদের খাওয়া দাওয়া 1টা থেকে 2টো অবধি চলতে থাকে, 1 ঘন্টা টিফিন ব্রেক। নিম্নলিখিত বিভাগে কোনটি থেকে ভারত তার জিডিপি সর্বাধিক অংশ লাভ করে? নির্মাণ ক্ষেত্র, সেবা ক্ষেত্র, উৎপাদন ক্ষেত্র, কৃষি ক্ষেত্র। সো এটার একটাই অ্যান্সার, সেটা হচ্ছে সেবা বা সার্ভিস সেক্টর। এটা এই অ্যান্সারটা খুবই, কোশ্চেনটা ইম্পর্ট্যান্ট, এটা অনেক ক্ষেত্রেই এসেছে আজ অবধি, বা লাস্ট আমি কোনো একটা এক্সামে দেখেছিলাম এসআইয়ের পরেও, সেখানে পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছিল যে আমাদের সেবা ক্ষেত্রে কন্ট্রিবিউশন কতটা। তো এই 52 থেকে 54 বা 52 থেকে 55 মধ্যে একটা ডিজিট থাকবে, সেইটাকেই হিট করবে, সেটা আপ ডাউন করতে পারে, 53 দিতে পারে। তো এইটা হচ্ছে আমাদের সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন। আরেকটা আছে আমাদের কোনটা থেকে সবথেকে বেশি ট্যাক্স কালেক্ট হয়, তো সেটা হচ্ছে কর্পোরেট সেক্টর। কর্পোরেট সেক্টর মানে মুকেশ আমাদের টাটা বিড়লারাই সবথেকে বেশি পরিমাণ ট্যাক্স দেয়। আমরা তো নর্মাল পাবলিক তো ট্যাক্স ফাঁকি দিতে পারছে, বাট ম্যাক্সিমাম যে কালেকশনটা হয় ট্যাক্স সম্পর্কে, সেটা কিন্তু হয় আমাদের টাটা বিড়লা, একটা কর্পোরেট সেকশন বা আধা কর্পোরেশন যারা আছে সেখান থেকে। এটা অ্যান্সার সেবা ক্ষেত্র।
নেক্সট আমরা আসছি, এটা তো হয়ে গেছে। নেক্সট 17, নির্বাচন আইন যার সাথে সম্পর্কিত ডারউইন, মেন্ডেল, জেবিএস হ্যান্ডেন অ্যান্ড ডাল্টন। অ্যান্সার ডারউইন। অ্যান্সার এখানে ডারউইন। মেন্ডেল, যিনি আমাদের ইনহেরিটেন্স বা প্রচ্ছদ বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য, আমাদের পরবর্তী জেনারেশনে কোন বৈশিষ্ট্য প্রকাশ হবে, কোনটা রিসেসিভ হবে, এই সমস্ত কনসেপ্টটা দিয়েছিলেন মেন্ডেল, যেটা জেনেটিক্স সম্পর্কিত। জেবি হ্যান্ডেন যেটা দিয়েছিলেন, উনি মূলত একজন ফিজিসিস্টও ছিলেন, বায়োলজিস্টও ছিলেন। উনি লাইফের অরিজিন নিয়ে কিছু থিওরি দিয়েছিলেন, লাইফ অরিজিন কিছু হয়েছিল পরবর্তীকালে, কিছু কার্বন, উনি আরেকটি সায়েন্টিস্টের সাথে কিছু রিসার্চ করে আমাদের যে বেসিক ফর্মেশন কার্বন, আমাদের বডিতে যে কার্বন মলিকিউলসের কিছু ইম্পর্টেন্ট বা উপাদান, সেই নিয়ে উনি রিসার্চ করেছিলেন। ডাল্টন, উনি তো পরমাণুবাদ নিয়ে বিখ্যাত। 18, নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন? পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, স্টেরয়েড অ্যান্ড ইনসুলিন। অ্যান্সার ইনসুলিন। তোমরা রিসেন্ট ডেটে যদি তোমরা থাকো, আজকে ডেট 22 মে 2021, এই স্টেরয়েডটা বেশ ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। আমরা যে ব্ল্যাক ফাঙ্গাস ডিজিজ শুনছি, তার একটা কজ কিন্তু এই স্টেরয়েড। আমাদের পেশেন্টদের যে স্টেরয়েড দেওয়া হচ্ছে, স্টেরয়েড মেডিসিন দেওয়া হচ্ছে, তার একটা সাইড এফেক্ট হিসাবে দেখা যাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। মানে এটার জন্য এটা একমাত্র হয় না, বাট ব্ল্যাক ফাঙ্গাসের একটা কারণ হচ্ছে এই স্টেরয়েড। সো স্টেরয়েড দেওয়া, জাস্ট আমি আজকের দিন ডেটটা মেনশন করলাম এই জন্যই, কারণ জানি না কবে এটা পরে তোমরা কে শুনবে, বাট আজকে ব্ল্যাক ফাঙ্গাস খুবই স্প্রেড করছে। অতিমারির ডেজিগনেশন দেওয়া হয়ে গেছে সেন্ট্রাল এবং রাজ্য দ্বারা। আমরা ফিরে আসি অ্যান্সারে। এটা অ্যান্সার ইনসুলিন। ইনসুলিন অ্যাকচুয়ালি ব্লাডে গ্লুকোজের লেভেলটা কমিয়ে দেয় এবং সেভাবে আমরা ডায়াবেটিসকে কন্ট্রোল করে। সো যদি ইনসুলিন না থাকে, গ্লুকোজের লেভেলও থাকবে না এবং সেই পেশেন্ট কিন্তু ডায়াবেটিক হয়ে যাবে। হ্যাঁ, আর একটা পয়েন্ট ডায়াবেটিক থেকে মনে পড়লো, যারা আমাদের ব্ল্যাক ফাঙ্গাসের যে ডায়াবেটিক পেশেন্ট আছে, তারা কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসে বেশি রকম সংক্রমিত হচ্ছে। 19, গোবর গ্যাসের প্রধান উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন, হাইড্রোজেন, ইথেন। এটা তো যে কেউ করবে, মিথেন। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখা, অনেক সময় যদি সংকেত হিসাবে CH3 করে দিতে পারে, বা অ্যান্ড CH4 করে দিতে পারে, তখন কেউ ভুল করে যেন CH3 মেরে দিও না, সংকেত অ্যাকচুয়ালি CH4। লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার, বইটি লিখেছিলেন মহাত্মা গান্ধী, বি পটেল, রাধাকৃষ্ণন, জওহরলাল নেহেরু। সেন্স যদি কেউ লাগানোর চেষ্টা করে, এখানে জওহরলাল নেহেরুই হবে, আদরের মেয়ে, যিনি পরবর্তীকালে এমার্জেন্সি এনেছিলেন, বাট স্টিল বাংলাদেশকে গিফট করেছিল উনি। তো ইন্ডিয়ার পলিটিক্সে ওনার ভূমিকা কিন্তু যথেষ্ট অন্যতম স্ট্রং মহিলা। ওনার যতই ক্রিটিসিজম হোক, যতই ওনার এমার্জেন্সি পলিসি নিয়ে লোকে ওর বিরোধিতা করুক, বাট উনি যে স্টেপগুলো সেই সময় নিয়েছিলেন সেটা প্রচণ্ড বোল্ড। তো সেই জন্য উনি আমাদের আয়রন লেডি। আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে? ভূমধ্যসাগর, লোহিত সাগর, পারস্য সাগর, আটলান্টিক মহাসাগর। অ্যান্সার ভূমধ্যসাগর। এবার এখানে দুটো আরেকটা কোশ্চেন হতে পারে, যে কোন প্রণালী দ্বারা এটা হয়েছে। এখানে যেটা আছে, একটা পয়েন্ট আছে, সেটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তো জিব্রাল্টার প্রণালী দ্বারা এদিকে আমাদের সম্ভবত স্পেন কি কোনো একটা কান্ট্রি হবে, এই কান্ট্রি ইউরোপ অ্যান্ড আফ্রিকার আলাদা হয়েছে। অ্যান্ড এই যে সিটা দেখতে পাচ্ছ, ওপরটা হচ্ছে ইউরোপ, নিচেরটা হচ্ছে আফ্রিকা, এই সিটা হচ্ছে মেডিটেরিয়ান সি। তো দুটো কোশ্চেন হতে পারে, একটা এটা মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর দ্বারা আলাদা হয়েছে, আর একটা হচ্ছে এদিকে পয়েন্ট, যেটা নাম হচ্ছে আমাদের জিব্রাল্টার প্রণালী, সেটা দ্বারা পৃথক হয়েছে। রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? তো যেটা জিতেছে সেটা হচ্ছে ফ্রান্স। ডাইরেক্টলি বললাম, কারণ এটা এখন পুরনো কোশ্চেন হয়ে গেছে। ফ্রান্সের সাথে খেলেছিল ক্রোয়েশিয়া, বাট সত্যি কথা বলতে ফ্রান্স ওয়ার্ল্ড কাপটা জিতেছিল, বাট বেশিরভাগ দর্শকের মন জিতেছিল কিন্তু ক্রোয়েশিয়া। রেজাল্ট ছিল 4-2, এটা এক্সট্রা টাইমে হয়েছিল, কারণ ক্রোয়েশিয়ার যেভাবে উঠে এসেছিল ওটা সবাইকে মুগ্ধ করেছিল। সো বলতে গেলে দর্শকের মতো যে জয়ী হয়ে ক্রোয়েশিয়া, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট যার সাথে সেই জিতবে। সো উইনার ছিল ফ্রান্স। 23, নিচে কোনটি নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম, এটা একটু ভুল হয়েছে টাইপিং, একটু দেখে নিও। নিচের কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্যিক ব্যাংক? IDBI, ভারতীয় স্টেট ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ICICI ব্যাংক। সো পাবলিক সেক্টর ব্যাংক আমাদের যেটা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভুল, বি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যে জানো না, আমরা যতই গরম হোক, যতই সার্ভিস খারাপ হোক, ম্যানেজার বা লোকজন যতই চিৎকার চেঁচামেচি করুক, আমরা SBIকে বেশি ভরসা করি, যেহেতু এটা
পুরোপুরি গভর্নমেন্টে, এবং গভর্নমেন্টের ভরসা আছে যে গভর্নমেন্ট কিছু হলে তোমাদেরকে আমরা দেখবো। সেই সব দিয়ে কতটা দেখবে সেটা ডাউটফুল, বাট মানুষের মনে একটা ধারণা আছে যে ইয়েস, এখানে আমরা যদি রাখতে পারি আমাদের শান্তি আছে, বাট আমাদের টাকা সুরক্ষিত থাকবে। তো অ্যান্সার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার জন্যই আমাদের এত বড় পপুলেশনের জন্য এই ব্যাঙ্কটাও এতটাই বড়। ন্যাটোর সম্পূর্ণ রূপটি কী? নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন, নিউ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নিউ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। অ্যান্সার ডি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো বানানো হয়েছিল ওয়ার্ল্ড ওয়ারের মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, যেটা 1949-এ, এবং ফাউন্ডিং মেম্বার ছিল 12টা কান্ট্রি নিয়ে। মেনলি সব থেকে বড়ো কান্ট্রি বা দাদা যেটা ছিল, দাদা কান্ট্রি এখানে আমেরিকা। আমেরিকায় মেনলি এটাকে বানিয়েছিল ইউএসএসআর এর এগেনস্টে, মানে একদিকে ছিল ইউএসএসআর, একদিকে ছিল ন্যাটো, মানে আমেরিকা অ্যালায়েন্স যারা ছিল। ন্যাটোতে বর্তমান মেম্বার হচ্ছে 30, এবং রিসেন্টলি ন্যাটো থেকে একটা কারেন্ট অ্যাফেয়ার্স আসতে পারে, এটা হচ্ছে লাস্ট 30তম দেশ বা লাস্ট যে দেশ ন্যাটো জয়েন করেছে 2020 সালে, সেটা হচ্ছে নর্থ ম্যাসিডোনিয়া। সো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স। নর্থ ম্যাসিডোনিয়া কিন্তু আমাদের ন্যাটো জয়েন করেছে সবারই শেষে। ন্যাটোর কনসেপ্টটা এরকমই, 1949-এ বানিয়েছিল। বাট যদি কোনো দেশ, রাশিয়া সাপোজ ন্যাটোর কোনো একটা কান্ট্রি, খুব ছোট্ট কান্ট্রি, সম্ভবত ফিলিপাইন্সও ন্যাটোর পার্ট, তো চায়না সাপোজ ফিলিপাইন্সকে অ্যাটাক করলো, যেহেতু ও ন্যাটোর পার্ট, তো ন্যাটোর একটা কান্ট্রিকে অ্যাটাক করার অর্থে হলো পুরো ন্যাটোকে অ্যাটাক করা। সো আমেরিকা সুযোগ পেয়ে যাবে আবার একটা যুদ্ধে আসা, তো ফিলিপাইনকে অ্যাটাক করা মানেই আমেরিকাকে অ্যাটাক করা, তো আমেরিকা নিজে ফুল ফোর্স পাঠিয়ে দেবে, কারণ এটাই ওদের কাজ, যুদ্ধ ছাড়া আমেরিকা অন্য কিছু করে না। 25 দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়া সম্পাদকদের, আম্পায়ারদের, ক্রীড়াবিদদের, প্রশিক্ষকদের বা কোচ। এটা যদি কারো আমাদের মহাভারত সম্পর্কে বেসিক আইডিয়া থাকে, তো এটা কোচ, সে এক্সাক্ট অ্যান্সার না জেনেও জাস্ট সেন্স করে মারতে পারে, কারণ দ্রোণাচার্য ছিলেন পাণ্ডব এবং কৌরব উভয় পক্ষেরই। সো উনি বেস্ট কোচ ছিলেন, তো সেই জন্য একজন বর্তমান ইন্ডিয়ার বেস্ট কোচকে সেটা বোঝানোর জন্য দ্রোণাচার্যের নামে পুরস্কার দেওয়া হয়। মাদাতিলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর তীরে অবস্থিত? মহারাষ্ট্রের কয়না নদী, গুজরাটের তাপ্তি নদী, উড়িষ্যার মহানদী অ্যান্ড উত্তরপ্রদেশের বেতোয়া নদী। অ্যান্সার ডি, উত্তরপ্রদেশের বেতোয়া নদী। 27 শিক্ষার অধিকার আইন অনুযায়ী স্কুলগুলিতে উচ্চ প্রাথমিক স্তরে ও শিক্ষক ও এটা অ্যাকচুয়ালি ছাত্র ও শিক্ষকের অনুপাত হতো, এটা শিক্ষক ও শিক্ষার্থী হতো, বা ছাত্র শিক্ষক অনুপাত, স্টুডেন্ট টিচার রেশিও যেটা, সেটা হওয়া উচিত। অনুপাতটা কি? অ্যান্সার হবে সি, স্টুডেন্ট টিচার, মানে 35 জন ছাত্রের পিছনে একজন করে টিচার থাকবে। এটা হচ্ছে উচ্চ প্রাথমিক, এই পয়েন্টটাও দেখে রাখো। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এইটা, এবং 30:1 হচ্ছে প্রাইমারি ক্ষেত্রে, মানে 30 জন প্রাইমারি বাচ্চাদেরকে সামলাবে একজন টিচার। বাট আমাদের রিয়েলিটি কি আমরা সবাই জানি, সেটা তো গল্প। বাট এটা হচ্ছে অ্যান্সার, এটার অ্যান্সার সি। নিম্নোক্ত কোনটি ভেক্টর রাশি? বল, ভর, জড়তা, ঘনত্ব। বলকে আমরা ডাইরেক্টলি বলে দিচ্ছি ফোর্স, সো অ্যান্সার হচ্ছে বল। 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? দ্বিতীয় বাজিরাও, মাধব রাও, বালাজি বাজিরাও, প্রথম বাজিরাও। অ্যান্সার মাধব রাও। জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম। এটা মনে হয় যেহেতু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, এবং ওয়েস্ট বেঙ্গলের কারো এটা ভুল হওয়ার কথা নয়। অ্যান্সার পশ্চিমবঙ্গ। 31 সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে, কারণ, কারণটা ঢাকা পড়ে গেছে অ্যাকচুয়ালি। কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মানে ইমিউনিটি পাওয়ার বাড়ে। অতিবেগুনি রশ্মি ত্বকের তেলকে ভিটামিন ডি তে রূপান্তর করে। ত্বকের কোষগুলোকে উদ্দীপিত করে এবং স্বাস্থ্যকর ট্যান তৈরি করে। এটা এগেন একটা মিস্টেক, এটা ট্যান হবে অ্যাকচুয়ালি, ট্যান তৈরি করে। ইনফ্রারেড আলো শরীরের ব্যাকটেরিয়াকে হত্যা করে, এ তো একদম হাই লেভেলের ব্যাপার হয়ে গেল। এখানে অ্যান্সার হবে বি, অতিবেগুনি রশ্মি ত্বকের যে আমাদের নর্মাল যে সিরাম থাকে সেটাকে ভিটামিন ডিতে রূপান্তর করে, এবং সেটা আমাদের স্কিনের জন্য ভালো হয়। বা এটা নর্মালি স্কিন অয়েল যেটাকে বলা হয়, যদি ত্বকের তেল একটু শুনতে অড লাগলেও, বা ঘাম হয়, বা আমাদের বডি থেকে হালকা অয়েল সিক্রেট হয়, তো সেই অয়েলটার কথা বলা হচ্ছে এখানে, এটা কোনো কাচ্চিঘানি বা মাস্টার্ড অয়েল না। 32 পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান।
তো এখানে যদি কেউ এটার একটা ট্রিক বলা ভুল, একটা সেন্স লাগাতে পারো। সাপোজ আমি অ্যান্সারটা সেই সময় জানতাম না, এটার অ্যান্সার অ্যাকচুয়ালি হবে হুগলি। তো যদি এরকম ক্ষেত্রে তুমি জাস্ট নিজের জেলাটা ভাববে যে সেই জেলায় কি এই মহাপুরুষের নাম শুনেছো। তুমি যদি সেই জেলায় থাকো এবং সেই মহাপুরুষের জন্ম যদি তোমার জেলায় হয়, তুমি নিঃসন্দেহে তার নাম শুনবে। তো প্রথমে নিজের জেলা দেখবে, তারপর পাশের জেলাটা দেখবে যে ওই জেলায় তুমি পাশের জেলা সম্পর্কে অনেক সময় অনেক কিছু জেনে থাকো। আমি সাপোজ বর্ধমানে আছি, আমি বর্ধমান থেকে বলতে পারি না আচ্ছা রামমোহন নয় বর্ধমানে জন্মগ্রহণ করেননি। আমি আর একটা ডিস্ট্রিক্টের কথা বলতে পারি নদিয়া, যে না উনি নদিয়াতেও করেননি। আর মুর্শিদাবাদ, তো আমি আরও শিওর যে মুর্শিদাবাদেতে উনি জন্মগ্রহণ করেননি। তো অপশানে আমাদের বাদ গেল হুগলি। এখানে যদি হুগলি হাওড়া হয়ে যেত সেটা একটু গোলমাল করতো। তো আমি জাস্ট এরকম করে বাদ দিয়েছিলাম অপশানগুলোকে। সো অ্যান্সার হচ্ছে হুগলি। এক্ষেত্রে তোমরা এইভাবে বাদ দিতে পারো, নিজের জেলাটাকে প্রথম নেবে অ্যান্ড তারপরে আশেপাশের জেলা সম্পর্কে কতটা কি জানো সেটা একটু দেখবে। অ্যান্ড এই জন্যই ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য জেলা সম্পর্কে, ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট এবং নিজের জেলা সম্পর্কে বেশি এবং বাকি সমস্ত জেলা সম্পর্কে জানাটা খুবই দরকার। সেটা কোনো না কোনোভাবে কাজে লাগবে, হয় ইন্টারভিউ বা এইভাবে এক্সামে। নিচে কোনটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার সদস্য নয়? কোনটি সদস্য নয় বলেছে, সদস্য নয়টা খুব ভালো মতো দেখে রাখবে। রিসেন্টলি যেটা রেলের যে এনটিপিসি এক্সাম হলো, এইটা খুব এই প্যাটার্নটা এসেছিলো খুব, যে বিমস্টিকে মেম্বার কে নয়, সার্কের মেম্বার কে নয়। তো অ্যান্সার হচ্ছে মায়ানমার, মানে অপশন হচ্ছে মায়ানমার, পাকিস্তান, নেপাল, ভুটান। অ্যান্ড অ্যান্সার হবে আমাদের এ, মায়ানমার। মায়ানমার হবে আমাদের এখানকার অ্যান্সার। নিম্নলিখিত নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত, এখানে অপশন মার্কিং ঠিক হয়নি, এবিসিটা দেওয়া হয়নি। হিলিয়াম এ, বি জেরন, সি রেডন, ডি আর্গন। অ্যান্সার হবে রেডন। রেডন অ্যাকচুয়ালি ল্যাবে বানানো রেডিও অ্যাক্টিভ গ্যাস। তো সেই জন্য রেডন অ্যাকচুয়ালি বায়ুমণ্ডলে উপস্থিত নয়। পরের স্লাইডে আমরা যে কান্ট্রিগুলো আছে, কান্ট্রিগুলো যে অ্যাকচুয়ালি শার্ক কান্ট্রি সেগুলোকে দেখে নেব। এই ম্যাপটা খুব ভালোভাবে একবার দেখে নাও, কারণ শার্ক অ্যান্ড বিমস্টিক খুব বেশি করে আসে। রিসেন্টলি এনটিপিসি যেটা বললাম, জাস্ট কোন কান্ট্রিটা নেই এরকম জিজ্ঞাসা করে। 7খানা কান্ট্রি বা 8খানা কান্ট্রি কখনো তোমায় জিজ্ঞাসা করতে পারে না, বা 10টা কান্ট্রির নাম জিজ্ঞাসা করবে না, জাস্ট একটা নাম দিয়ে দেবে যে কোন কান্ট্রিটা নেই সেইটা জিজ্ঞেস করবে। সো এখানে আছে আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান অ্যান্ড বাংলাদেশ। তো আমরা অ্যান্ড মালদ্বীপ, শ্রীলঙ্কা, সরি মালদ্বীপ এই কর্নার আছে, বাদ গেছে ওদিকে মায়ানমার। তো যদি এখন এতদূর অবধি দেখে যাচ্ছে তোমরা ভিডিওটা, আশা করবো আরও টাইম একটু বেশি লাগলো শেষ অবধি তোমরা শেষ করো, কারণ কোশ্চেনগুলো খুব ইন্টারেস্টিং কোশ্চেন আছে এবং এই লেভেলের কোশ্চেনই তোমাদের এসআই আসে, কারণ এটা একটা পেপার। তো তোমরা যে আরও পরবর্তীকালে কনস্টেবল এবং এসআই ওয়্যারলেস অপারেটরের জন্য প্রিপারেশন নিচ্ছ, এটা তোমাদের খুবই হেল্প করবে, কারণ এই প্যাটার্ন ধরেই তোমাদেরকে পড়তে হবে। তো যদি তোমরা এতটা দেখে থাকো, ভিডিওটা অবভিয়াসলি একবার লাইক করতে ভুলে গেলে করে দাও, যদি সাবস্ক্রাইব না করা থাকে করে দাও, এবং যদি মনে হয় যে হ্যাঁ আমার এফোর্টটা ঠিকঠাক যাচ্ছে বা আরও বেটার আমি কিছু করতে পারি, নিজেদের বন্ধুদের মধ্যে এটা শেয়ার করো। ট্র্যাক এবং ফিল্ড কার্ল লুইস 1984 অলিম্পিক গেমসে কয়টি স্বর্ণপদক জিতেছিলেন? 3, 8, 4, 2। এবার এখানে আমি যে ছবিটা দিয়েছি, ছবি থেকেই মূলত ক্লিয়ার যে উনি কটা জিতেছিলেন। অ্যান্সার 4। উনি 4টি পদক জিতেছিলেন। এটাই অ্যাকচুয়ালি ইনি এক ধরনের লেজেন্ড ছিলেন বলতে গেলে, কারণ উনি 100 মিটারে জিতেছিলেন, 200 মিটারে জিতেছিলেন, লং জাম্পে জিতেছিলেন, আর যে র্যালি ছিল সেই র্যালিতে 400 মিটার র্যালে সেখানেও উনি জিতেছিলেন। তো 4টে ফিল্ডে উনি গোল্ড মেডেল নিয়ে গেছিলেন 1984, ফিল্ড তারকা কার্ল লুইস। নিচে কোনটি রিজার্ভ ব্যাংকের কাজ নয়? সরকারের কাছে ব্যাংক নোট ইস্যু করা, বাণিজ্যিক ব্যাংকগুলো সংরক্ষণের প্রহরী, সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। এখানে অ্যান্সার হবে ডি, সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। কারণ আমরা কিন্তু ডাইরেক্টলি রিজার্ভ ব্যাংকের সঙ্গে ডিল করতে পারি না। আমরা হঠাৎ কোনদিন সকালে উঠে মনে হলো আমরা রিজার্ভ ব্যাংকে টাকা রাখবো, এসবিআই টাকা রেখেও আমাদের ঠিক শান্তি হচ্ছে না, চলো আরও ব্যাংকের বাবার কাছে যাই, তো রিজার্ভ ব্যাংকে টাকা রাখতে যাবো, বাট সেটা অ্যাকচুয়ালি সম্ভব নয়। আমরা রিজার্ভ ব্যাংকের সঙ্গে ডিল করতে পারি না, বাট রিজার্ভ ব্যাংকের সঙ্গে সরকার ডিল করে। রিজার্ভ ব্যাংকের সঙ্গে এখানে যেটা বলা হচ্ছে সরকার ডিল করে, রিজার্ভ ব্যাংকের সঙ্গে অন্যান্য ব্যাংক ডিল করে। ইভেন যে ব্যাংক নোট আছে, যেটা আছে আমাদের মনিটারি পলিসি, সেই মনিটারি পলিসিও ঠিক করে দেয় রিজার্ভ ব্যাংক। নেক্সট আমরা আসছি 37। কালো সুতির মাটির অন্য প্রচলিত নাম হলো ভাঙর, রেগুর, খাদার, ভাবর। অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক কটন, মানে কালো সুতি। আমি জাস্ট যেহেতু তোমরা অনেকেই বাংলা ভার্সানটা প্রেফার করো, বাট অনেক সময় এটা শুনতে বেশ অড লাগে, তাই
কোশ্চেন পেপারে বেঙ্গলি আর ইংলিশ দুটোই থাকে। সো ব্ল্যাক কটন মেনলি যেটা হয় রেগুর বা কালো মৃত্তিকা, যেটা মহারাষ্ট্র অ্যান্ড ডেকান সাইডে পাওয়া যায়। তো এই জন্যই মহারাষ্ট্র কটনে বেশ ফেমাস। কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবানামপ্রিয় নাম বাদ দিয়ে? মানে এখানে এই শিলালিপিতে দেবানামপ্রিয় ইউজ করা হয়নি, এখানে অশোক নামটা ইউজ করা হয়েছে, অশোক বা অশোকা ইউজ করা হয়েছে, কারণ দেবানামপ্রিয় অশোক নিজেকে বলতো। অপশন আছে মহাস্থান, তক্ষশিলা, মাস্কি অ্যান্ড বাহাপুর। খুব পপুলার একটা কোশ্চেন, তো অ্যান্সার মাস্কি। 38 গেল তো, হ্যাঁ 39। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি, এটা কণা হতো, আজকে ভুলটা একটু বেশি আছে, কোনটি কণা নয়? বিটা, গামা, আলফা। সো আমাদের একটা জাস্ট সেন্স আলফা বিটা গামা, বাদ গেল কি ডেল্টা, অ্যান্সার ডেল্টা। গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত হওয়া প্রথম মহিলা প্রধান অর্থনীতিবিদ? এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, AIIB, যেটা হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, বিশ্ব ব্যাংক। মানে এর যে বেঙ্গলিগুলো আছে ভয়ঙ্কর ভয়ঙ্কর বেঙ্গলি, তাই এক্ষেত্রে তোমরা ইংলিশগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে। এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক, যার অ্যাকচুয়াল মানে হচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক, WB, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অ্যান্ড এশিয়ান উন্নয়ন ব্যাংক, যেটা ADB বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তো অ্যান্সার হচ্ছে এখানে C, IMF। 41 লীলাবতী কে লিখেছিলেন? হেমাচার্য, মহাবীর আচার্য, কল্কাচার্য, ভাস্করাচার্য। অ্যান্সার ডি। লীলাবতী অ্যাকচুয়ালি ম্যাথের ওপর লেখা একটি বই, এবং শোনা যায় উনি ওনার মেয়ের ওপরই নাম দিয়ে যে ম্যাথের বইটা ছিল, গণিত শাস্ত্র, তো সেটা নিয়ে লিখেছিলেন। সূর্য নিচে কোনটি থেকে শক্তি অর্জন করে? নিউক্লিয়ার ফিশন, ফটো ইলেকট্রিক প্রভাব, নিউক্লিয়ার ফিউশন, রাসায়নিক প্রভাব। তো এই দুটো তো একদমই বাদ চলে যায়, কনফিউশন থাকে এই দুটোর মধ্যে, ফিশন না ফিউশন, ফিশন না ফিউশন। তো অ্যান্সার হবে, সরি একটু আমি ভুল মার্ক করেছি, অপশন বি আর অপশন সিকে আমরা বাদ দিতে পারি। আমাদের কনফিউশন হয় ফিশন না ফিউশন, সো অ্যান্সার হচ্ছে ফিউশন। অ্যান্ড ফিশন যেটা হয় আমাদের যে পরমাণু অ্যাটমিক ব্লাস্ট হলে যেটা হয় সেটা হচ্ছে ফিশন, অ্যান্ড ফিউশন যেটা হয় সূর্যের মধ্যে যেটা হয়, যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ফিউশন। ফিউশনের ক্ষেত্রে কনসেপ্টটা হচ্ছে এক সেকেন্ড, অনেকগুলো মলিকিউল এসে একটি মলিকিউল বানাবে, আর ফিশনের ক্ষেত্রে যেটা হয়, যেটা অ্যাটম বোমা, সেটা একটা মলিকিউল ভেঙে অনেকগুলো মলিকিউলে ভাঙবে অ্যান্ড প্রচুর হিট উৎপন্ন করবে, আর এখানে অনেকগুলো মলিকিউলে একটা মলিকিউল বানাবে, মানে এক জায়গায় এনার্জিটা স্টোর করবে, এক জায়গায় এনার্জি করবে, যার জন্য ওখানে প্রচণ্ড হিট উৎপন্ন হয়। হিট দুটো ক্ষেত্রে উৎপন্ন হয় যদিও। 43 অ্যাথলেটিক ফুট রোগ রোগ যার দ্বারা সৃষ্ট হয়? ছত্রাক, আর্দ্রপ্রাণী, নিমাটোড, ব্যাকটেরিয়া। অ্যান্সার ছত্রাক। তো লাস্ট আমরা যেটা দুটো ফিক্সড টপিক যেটা বায়োসায়েন্স থেকে আসে, সেটা একটা হচ্ছে নিউট্রিশন, যেখানে ভিটামিন সেকশনটা আছে, অ্যান্ড আর একটা হচ্ছে হেলথ অ্যান্ড ডিজিজ। অ্যান্ড হেলথ অ্যান্ড ডিজিজের ক্ষেত্রে এই প্যাটার্নটা খুব আসে, জাস্ট রোগের নাম দেবে এবং সেটা কোন কার কে দায়ী, তার জন্য ছত্রাক দায়ী, তার জন্য আদ্য প্রাণী দায়ী, কে দায়ী। তো এটার অ্যান্সার ছত্রাক। এর সাথে রিং ওয়ার্ম বলে যে রোগটা হয় সেটার জন্য ছত্রাক দায়ী। বাতাসে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, 3332 মিটার পার সেকেন্ড, 3200 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। অ্যান্সার 32 মিটার পার সেকেন্ড। আর একটু ধৈর্য ধরো, এই ভিডিওটা একটু বড় হয়েছে, বাট যদি ইন্টারেস্ট লাগে তোমরা শেষ অবধি দেখো এবং চেষ্টা করো ভিডিওটা আর একবার রিভাইজ করো না, কারণ এটা তোমাদের পরবর্তীকালে পুলিশ এক্সামের ক্ষেত্রে খুবই খুবই কাজে লাগবে। অ্যান্ড আমি যতটা পাচ্ছি ভিডিওটা ইনফরমেটিভ করার চেষ্টা করছি, এবং কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়ারও চেষ্টা এর সাথে আমি করে যাচ্ছি। তো নাও 45 রকেটের কাজ যে নীতির ওপর নির্ভর করে? কেপলার, পাস্কেল, নিউটনের সূত্র এবং বয়েলের সূত্র। তো আমরা জানি সবাই নিউটনের যে থার্ড ল আছে, থার্ড ল মূলত রকেটের এই নীতির জন্য দায়ী। নেক্সট আমরা আসছি 46-এ যেটা বলেছে, বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সবচেয়ে কম? ফসফরাস, সিলিকন, পটাশিয়াম, নাইট্রোজেন। সো এখানে অ্যান্সার সিলিকন। তো আমরা যদি এনপিকে যেটা বলি, এনপিকে যে ফার্টিলাইজার, সো আমরা যদি এনপিকেতেও ফেলি নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, তো সেই সেন্সে কিন্তু আমরা বাদ দিতে পারবো সিলিকনকে। 47 নিচের
কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? কোক, গ্রাফাইট, হীরক, কয়লা। এখানে অ্যান্সার হচ্ছে হীরক বা ডায়মন্ড। লন্ডন স্টক মার্কেট সূচক হিসাবে উল্লেখ করা হয় ব্রেন্ট, সেন্সেক্স, নিফটি, ফুটসি বা এফটিএসি। তো আমাদের যে স্টক মার্কেটগুলো আছে তার একটা করে ইউনিট হয় বা একটা দিয়ে তাদেরকে বলা হয় যে সিগনিফাই করা হয়, যে সূচক যেটাকে বলা হয় ইউনিট বলা হয়। তো আমাদের নিফটি অ্যান্ড সেন্সেক্স এই দুটোই আমাদের সূচি, সেন্সেক্স, নিফটি 50 এগুলো আমাদের। অ্যান্ড ফুটসি যেটা হচ্ছে অপশন ডি, ফুটসি হচ্ছে লন্ডন। ব্রেন্ট যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এটা স্পেসিফিক খুঁজে পাইনি। ব্রেন্ট ক্রুড অয়েল সম্পর্কিত কোনো একটা ইউনিট বা কোনো একটা ক্রুড অয়েল নিয়ে ডিল করা কোনো একটা সিস্টেম হচ্ছে ব্রেন্ট। সো ব্রেন্ট আমি কোনো স্টক এক্সচেঞ্জ হিসেবে পাইনি। যদি তোমরা কেউ পেয়ে থাকো প্লিজ কমেন্টে জানিয়ে দাও, বাট আমি জাস্ট যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। 49 নিম্নলিখিত নামগুলির মধ্যে কোনটি অসম? কোনটি? এটা সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট ছিল 2019-এর ইয়েতে আমাদের যে এসআইটা ছিল। নামগুলো জাস্ট দেখো, কার্ল লুইস উসেন বোল্ট, বেন জনসন, এমিলি জ্যাকটোপেক। তো এটা জাস্ট সিকোয়েন্সে আমি ছবিগুলো দিয়েছি। কার্ল লুইস উসেন বোল্ট, আমরা এই কার্ল লুইস সম্পর্কে আমরা জানলাম। উসেন বোল্ট সম্পর্কে আমরা সবাই প্রায় জানি আমাদের জেনারেশনের। অ্যান্ড ইনি হলেন বেন জনসন, অ্যান্ড ইনি হলেন এমিল জ্যাকপট। এবার এদের মধ্যে আলাদা কি? আলাদা হচ্ছে এটা, এই তিনজনই হচ্ছে স্প্রিন্টার। এরা 100 মিটার, 200 মিটার, 400 মিটারের রান দেন। বাট এই যে ভদ্রলোক ইনি আরও আল্ট্রা লেজেন্ড, ইনি 5000, 10,000 মিটারের রান দেন, ম্যারাথন রানার। তো ইনি হচ্ছেন সেই লেজেন্ড যিনি ম্যারাথন রানার। তো সেই জন্যে আমরা এমিল জ্যাকপটকে আমরা এলিমিনেট করতে পারি এই অপশান থেকে। ইনি আল্ট্রা লেজেন্ড, এনারা তো লেজেন্ড আর ইনি চলে গেলেন আল্ট্রা লেজেন্ড লেভেলে। 50 এগেন সেই সেম প্যাটার্ন, নিম্নলিখিত নামগুলির মধ্যে কোনটি অসম বা অসম কোনটি? জাপান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারতবর্ষ। তো আমি ব্যক্তিগতভাবে অ্যান্সার করছি ভারতবর্ষ। কারণ একটাই, জাপান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড সবকটাই কিন্তু দ্বীপ, পুরোপুরি আইল্যান্ড। বাট ভারতবর্ষ আইল্যান্ড নয়। বাট অনেক ক্ষেত্রে আরেকটা সেন্স আছে, সেটা হচ্ছে জাপান, শ্রীলঙ্কা অ্যান্ড ইন্ডিয়া, এই তিনটে হচ্ছে এশিয়া কন্টিনেন্ট, আর নিউজিল্যান্ড হচ্ছে ওশিয়ানিয়া। তো এই কনসেপ্ট লাগিয়েও কেউ নিউজিল্যান্ড দিতেই পারে, ঠিক করতেই পারো। বাট আমার কাছে ভারতবর্ষটা বেশি এগিয়ে। কারণ যদি আমরা জিওগ্রাফিক্যালি দেখি, কন্টিনেন্টের নাম তো পরে আসবে, আগে কন্টিনেন্টের লোকেশন বা সে তার অরিজিনে কী সেইটা আমাদের আগে আসে। তো যেহেতু আইল্যান্ড কনসেপ্টটা আগে আসছে, নামকরণ তো পরে হবে, আগে তো বা জন্ম তো হোক। তো সেই কনসেপ্টটা আমি কিছুটা ভেবেছিলাম, সেই সেন্সে আমি কিন্তু ভারতবর্ষ অপশনটাকে চুজ করেছিলাম। তো আমার মতে এটার অ্যান্সার ভারতবর্ষ। সো এটা ছিল 50টা কোশ্চেন। অ্যান্ড এই হচ্ছে আমাদের ওই লেজেন্ডদের কিছু ছবি। মূলত আজ যখন এই স্লাইডটা বানাচ্ছিলাম তখন এই ছবিগুলো সামনে আসে। তো সেই চার যে লেজেন্ড এখান থেকে পেয়েছি তাদের ছবি নিয়ে এটা বানানো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এতদূর অবধি দেখে থাকো, অবভিয়াসলি শেষ অবধি তোমরা দেখেছো, কারণ আমরা জানি এটা কতটা ইম্পর্টেন্ট। সেই সেন্সে তোমরা এটাকে লাইক করো, যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবও করে নাও। আর আমাদের পরবর্তী টার্গেট হলো যদি অন্য যে পেপারগুলো থাকবে 2018 সালের এসআই নিয়ে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো এটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে, যদি কোনো রকম মতামত থাকে, যে কনফিউশন কোশ্চেনগুলো বললাম সেটা নিয়ে কোনো মতামত থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবং অবভিয়াসলি লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করো। এবং যদি মনে হয় আমার এফোর্ট যথেষ্ট হচ্ছে বা আরও দেওয়া দরকার, এটা শেয়ার করো। তো আজকে এইটুকুই। ভিডিওটা যথেষ্ট বড় হয়েছে, তার জন্য একটু তোমাদের টাইম দিয়ে দেখতে হবে। রিভাইজের ক্ষেত্রে তোমরা স্পিড বাড়িয়ে নিতেও পারো। তো আজকে এইটুকু, ধন্যবাদ। আবার পরের দিন আমরা আসবো 2018 এসআই কোশ্চেন পেপার নিয়ে।